আমাদের চারপাশে আমরা অনেক স্টুডেন্টকে দেখি যে যারা পরীক্ষার জন্যে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, মক টেস্ট দিয়েছে, কোশ্চেন সম্পর্কে ধারণা আছে, অনেকবার করে প্র্যাকটিস করেছে, সম্পূর্ণ রেডি মোটামুটিভাবে পরীক্ষার জন্যে। কিন্তু তা সত্ত্বেও তাদের ভিতরে প্রচণ্ড একটা টেনশন কাজ করে যে যদি কোশ্চেন কমন না পাই, যদি আমার পরীক্ষা ভালো না হয়, রেজাল্ট খারাপ হয়, বা আমি যদি না ঠিকভাবে লিখে আসতে পারি, বা যদি সময় না পারি, নানান ধরনের ভয় কিন্তু অটোমেটিক্যালি তাদের মধ্যে চলে আসে এবং সারাক্ষণ ভিতরে একটা রেস্টলেসনেস থাকে, যার জন্যে অনেকেই ঠিক মতন খেতে পারে না, ঘুমাতে পারে না, একটা ছটফটানি থাকে ভিতরে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির লোকেরও এইরকম একটা ধারণা থাকে, বা তারাও ভীষণভাবে চিন্তিত থাকেন, উদ্বিগ্ন থাকেন। আরেকদল স্টুডেন্টদের আমরা দেখি যে যারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, পরীক্ষাও দেবে, ভালোভাবেই তৈরি আছে, কিন্তু তা সত্ত্বেও তারা খেলাধুলা করছে, ফোন নিয়ে বসে আছে, বা এখানে ওখানে আড্ডা দিচ্ছে, মক টেস্ট দিয়েছে, খাওয়া ঘুম সব কিছু ঠিকঠাক আছে, ভীষণ একটা রিল্যাক্সড মোডে আছে, কোনো তার এটা নিয়ে চিন্তা নেই। এই দু ধরনের মানুষদেরই কিন্তু আমরা দেখতে পাই চারপাশে। আজকে আমরা ভিডিওটা সাজিয়েছি যেহেতু এটা একটা এক্সামের সময়, যে কোনো ধরনের বোর্ডস এক্সাম অলরেডি চলছে, আরও আসবে, এছাড়া নিট আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, সমস্ত কিছুই আছে পরপর। তো আমরা সেই জন্য সাজিয়েছি যে এই যে যাদের ভিতরে অটোমেটিক্যালি স্ট্রেসটা চলে আসে, কিসের জন্য আসে, আর যারা স্ট্রেস ফ্রি থাকে তারাই বা কী করে থাকতে পারে, বা কীভাবে আমরা সত্যি একটু স্ট্রেস ফ্রি থাকতে পারি, সেই বিষয়ে জানবো। আর ভিডিওটার শেষে জানবো হচ্ছে আমাদের মাথায় কিভাবে একটা আমরা ইম্যাজিন করতে পারবো যে একটা পজিটিভ আমাদের এই হলের যে একটা এনভায়রনমেন্ট, সেইটা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা এইভাবে আজকের ভিডিওটা সাজিয়েছি। তাহলে প্রথমে বলি যে যারা এই যে হঠাৎ করে প্রচণ্ড টেনশন তারা ফিল করেন, স্ট্রেস ফিল করছে, বারে এরকম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম বন্ধ ঠিকঠাক হচ্ছে না, এই যে জিনিসগুলো হতে থাকে, কেউই তো আমরা ইচ্ছা করে চাই না, কিন্তু তাদের ভিতরে অটোমেটিক্যালি চলে আসে। আপনারা যারা ইমোশনাল কেয়ারের ভিডিও দেখেছেন জানেন যে কিভাবে এইগুলো অটোমেটিক্যালি আমাদের শরীরে আসে, আমরা কিভাবে সিচুয়েশানকে ইন্টারপ্রেট করি, এবং আমরা সেই ইন্টারপ্রেট করার জায়গায় আমি নিজে করি নাকি আমার সেই বেড়ে ওঠাটা দায়ী আছে, এই সবগুলো নিয়েই তো আমার ইন্টারপ্রিটেশন হয়। তো এইভাবে যখন আমরা ইন্টারপ্রেট করি, আমাদের ওই যারা বেশি সেন্সিটিভ, যাদের ভিতরে এই রকম টেনশনটা চলে আসে, তারা কি হয় ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে না তাদের মাথায় ওই জিনিসগুলো পুরো ছবির মতন ভেসে ওঠে, যে এক্সাম, কোশ্চেন কমন পাচ্ছি না, লিখতে পারছি না ঠিক মতন, মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু মনে পড়ছে না, আমি পুরো কোশ্চেন লিখে আসতে পারবো না, খাতায় ফেল করব, ফেলিওরের একটা সেন্স, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা যেন একটুখানি সময়ের মধ্যেই মাথার মধ্যে চলে আসে। এবার যেই এটা চলে আসে সেটা তো সেই থ্রেট, সেই ফিয়ার, তাহলে বডি তো আমাদের সেই অটোমেটিক রেসপন্স করে, আপনারা জানেন এটা। তাহলে ও কিন্তু যখন তখন আমাদের এই রকম একটা থ্রেটফুল সিচুয়েশনের মধ্যে ফেলে দিচ্ছে, এবং ফেলে দেওয়ার ফলে তাদের রিয়াকশানটা এইরকম হয়। এবং এই যে খাওয়া দাওয়া, ঘুম, পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, কারোর সাথে খুব ফ্রিলি কথাবার্তা না বলা, বা অন্যান্য কাজের সাথে জুড়ে না থাকতে পারার ফলে কিন্তু আবার একটা স্ট্রেস তৈরি হয়। কারণ আমাদের ফিজিক্যাল কেয়ারে আমরা জানি এই জিনিসগুলো আমাদের খুব দরকারি জিনিস, যেগুলো আমাদের মাথাটাকে হালকা রাখতে সাহায্য করে, তাহলে সেটা হয় না, এবং ভিসিয়াস সাইকেলের মধ্যে কিন্তু আবার আমরা পড়ে যাচ্ছি, সেখান থেকে আবার একটা স্ট্রেস তৈরি হয়, এই চেনটা চলতে থাকে। তার মধ্যে যদি জুটে যায় বাড়ির লোক বা টিচাররা, যে তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এইগুলো কিন্তু আরও বেশি করে ভিতরে সেই একটা ইন্টারনালাইজ হয়ে যায়, যার ফলে কিন্তু স্ট্রেসটা তাদের ভিতরে বেশি করে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে এটা তো একটা বললাম যে ফিজিওলজিক্যাল রেসপন্স, তারা দেখতে পাচ্ছে, ভয়টা বুঝতে পারছে, এটা আসে। দ্বিতীয়ত হয় অনেক সময় দেখা যায় যে তার রিয়েলিটি, তার রিয়েল অবস্থাটা যে কী, সে কত পার্সেন্ট পেতে পারে এবং তার এক্সপেকটেশনটা কতটা, এই দুটোর মধ্যে যদি অনেকটা গ্যাপ থাকে না, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়। তাহলে এই যে ছোট বিষয় মনে হবে, কিন্তু এগুলো কিন্তু একেবারেই ছোট বিষয় নয়। তার কারণ হচ্ছে যে সে
আগে সুস্থ থাকবে, শান্ত থাকতে পারবে, তবে সে পরীক্ষায় বেটার পারফর্ম করতে পারবে। প্লাস তার ফিজিক্যাল হেলথটাও খুব জরুরি। তাহলে এই জায়গাগুলো যখনই আমাদের ঠিকভাবে হবে, তাহলে আমাদের পারফরমেন্সটা বেটার হবে। তাহলে এইগুলো কারণ হতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে যে সে কীরকম এনভায়রনমেন্টে আছে, সাপোর্ট সিস্টেম কীরকম পাচ্ছে, সেটার উপরেও নির্ভর করে কিন্তু তার এই থ্রেটটা বাড়তে পারে বা কমতে পারে বা রিল্যাক্সড হতে পারে। এইগুলো কিন্তু সবটাই আছে এর পেছনে, তার এইরকম টেনশন বা অ্যাংজাইটি তার হওয়ার জন্যে। এবার যারা ফ্রি থাকে তাদের কি হয়, তারা কি করে ফ্রি থাকতে পারে? তাদের বলবো প্রথমেই যে হয়তো তার বেড়ে ওঠাটা সম্পূর্ণরূপে আলাদা রকমভাবে। এখানে একটা কথা ক্লিয়ার করে নিই যে বাচ্চারা বা যে স্টুডেন্টরা কিন্তু সিনসিয়ারলি পড়াশুনো করছে, আমি তাদের কথা নিয়ে বলছি হ্যাঁ আজকে। তো তারা অটোমেটিক্যালি হয়তো বেড়ে উঠেছে একটু অন্যভাবে, প্রত্যেকটা পরীক্ষা ছোটোবেলা থেকেই দিয়ে এসেছে খুব রিল্যাক্স মোডে, এবং যেটা হয়েছে সেটাকেই সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পেরেছে বা তার বাড়ির লোকও অ্যাকসেপ্ট করেছে, তাতে কোনো অসুবিধা হয়নি। তো এরকম যদি একটা এনভায়রনমেন্টে কেউ বড় হয়, তাহলে স্বাভাবিকভাবে তো তার ওই থ্রেটটা সবসময় থাকবে না, কখনোই থাকবে না সেই থ্রেটটা। তাহলে সে কিন্তু অটোমেটিক্যালি সেই সাপোর্ট সিস্টেমটা পেয়ে বড় হয়েছে, যার জন্য সে তার রিয়েলিটি অনুযায়ী কিন্তু এক্সপেকটেশনটাও রাখছে। তার চারপাশের এনভায়রনমেন্টে কিন্তু সে ফ্রিলি মিশতে পারছে, গল্প করতে পারছে, কেউ বলার নেই এই তোর পরীক্ষা, তুই এখন খেলছিস, তুই এখন এতক্ষণ ঘুমাচ্ছিস, এগুলো কিন্তু হয়তো সে শুনছে না। মনে হচ্ছে যে তাকে কিন্তু পর্যাপ্ত ঘুমাতে বলছে, খেতে বলছে, জল খেতে বলছে, না তোকে মাংস খাওয়া যাবে না, না তোকে এই করা যাবে না, এটা না, মানে সব কিছু যেন একটা ব্যালেন্স হইতে চলছে। এই জায়গাটা যখন হয় না, তখন কিন্তু একজন স্টুডেন্ট সেও রিল্যাক্স থাকতে পারে, তার বাড়ির পরিবেশটা সুন্দর থাকবে, বাড়িতে ওই রকম একটা পরীক্ষার ভয় তৈরি হয়ে যাবে না, পরীক্ষা মানে যেন সব কিছু বন্ধ, সেই রকম একটা এনভায়রনমেন্ট কিন্তু এখানে ক্রিয়েট হবে না। এটা হয়। 3 নম্বর হচ্ছে, অনেকে আছে যে ছোটোবেলা থেকে অনেক ধরনের স্ট্রেসফুল সিচুয়েশান অলরেডি হ্যান্ডেল করে এসেছে, সুতরাং তার কাছে এই এক্সামটা অত বেশি স্ট্রেসফুল নয়। মনে হচ্ছে যে ঠিক আছে, আমার পরীক্ষা দেওয়ার আমি দিয়ে আসবো, ও ঠিক হয়ে যাবে। ওখানেও ওই রকম ব্যাপারটা নেই যে এটা নিয়ে আমার একটা বাড়তি কিছু চাপ তৈরি হয়েছে, এবং যদি আমার কিছু কমন না পাই তাহলেও আমার অসুবিধা হবে না, মানে একেবারে এক্সট্রিম রেজাল্টে ফেল হবে এই রকমটা কিন্তু তার মাথায় ধরা পড়ে না। কারণ ব্রেন যার যত সেন্সিটিভ না, সেই জায়গাগুলো কিন্তু আগে পিক আপ করে। আপনারা জেনেছেন ইমোশনাল কেয়ারের ভিডিওতে যে কিভাবে ওগুলোকে মানে তুলে তুলে ধরে। তাহলে ওর ব্রেন কিন্তু ওইভাবে ধরছে না, কিছু না পারলেও ঠিক আছে, হয়ে যাবে, চলো দেখা যাবে, সামলে নেবো, এইরকম একটা ব্যাপার। তাহলে বোঝা গেল এইরকমটা হয়। এবারে বলি যে কিভাবে আমরা রিল্যাক্স থাকতে পারি। আমরা 3টে টিপস বলবো, যাদের পরীক্ষা এখনও কিছুদিন বাকি আছে এবং যাদের হয়তো এবছর নয় পরের বছর আছে, তাদের জন্যও থাকলো। প্রথমে বলবো যে ধরনের পার্সেন্টেজ বা বড় গোল সম্পর্কে আমরা ভেবেছি, সেটা সাপোজ একটা এক্সাম্পল, যদি 95% আমি পাবো এরকম একটা এক্সপেকটেশন, তাহলে সেটা যদি আমার কাছে অনেকটা দিন সময় থাকে, তাহলে আমরা কিন্তু সেইভাবে ভাগ করে করে নেব যে আজকে আমার কি পজিশন, কতটা আছে, তাহলে আমার প্রত্যেক দিন যদি আমি সেইটার সাথে জুড়ে থাকি, প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিই এবং আমি দেখি রিয়েলিটি চেক করে করে যে আমি কতটা করতে পারলাম, এক সপ্তাহ পর আমি কতটা, আজকে যদি 50% থাকে, এক সপ্তাহ পর কি সেটা 55 হয়েছে নাকি, তারপরে সপ্তাহে 60% হয়েছে নাকি, এইরকমভাবে যদি আমি দেখতে পারি, তাহলে কিন্তু আমি বেশ কিছু মাস যদি আমার হাতে সময় থাকে, তাহলে আমি 50 থেকে কিন্তু ওই জায়গাটা নিতে পারবো। আর যদি আমার হাতে সময় না থাকে, আমি তাহলে ওই রকমভাবে একটা প্ল্যান করব না যে বড় একটা প্ল্যান করছি অথচ আমার হাতে সময় নেই, আমার সেই এফোর্ট দেওয়ার মতন ক্যাপাসিটি নেই। প্রত্যেকটা মানুষ তো আলাদা। তো আমি আমার আন্দাজে যে প্ল্যানটা করেছি, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমি ছোট ছোট করে পার্ট করে আমি আজকের শিডিউলটা বানাবো, যেটার সাথে আমার কিন্তু ওই গোলটা অ্যাচিভ করতে আজকের এই শিডিউল মেনটেন করলে সেটা সাহায্য করবে। তাহলে আজকেরটা করবে, কালকেরটা করবে, পরশুরটা করবে, এরকম করে পুরো ধারাবাহিকভাবে কনসিস্টেন্সি মেনটেন করলে আমি কিন্তু ওই গোলে পৌঁছাতে পারবো।
এই ছোট ছোট করে, একেবারে ছোট ছোট করে যদি স্টেপ বাই স্টেপ যাই আমরা, তাহলে কিন্তু বড় গোলে যাব। কারণ বড় গোলটা মাথায় থাক, কিন্তু তারপরে আমরা যদি সেটাকে ব্রেক করে নিই, তাহলে আমরা লেগে থাকছি সেটার সাথে। আমার ব্রেন কি করে, এক্সপিরিয়েন্স করতে পারে যে আমি রোজ এটার জন্যে এফোর্ট দিচ্ছি, সময় দিচ্ছি, এনার্জি দিচ্ছি। এই যে দিচ্ছি, এই বিষয়টা দেখছে ব্রেন, ও এক্সপিরিয়েন্স করছে, এবং সেখান থেকেই কিন্তু তার বিশ্বাসটা তৈরি হয়, সে কনফিডেন্ট ফিল করে। কনফিডেন্স কখনো একবারে চলে আসবে না, তাহলে এই লাগাতার প্র্যাকটিসের মধ্যে দিয়েই আসাটা সম্ভব। তাহলে এটা একটা গেল। দ্বিতীয় নম্বরে কি করব, আমরা কখনো কারোর সাথে কম্পেয়ার করব না। এই যে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি হয়, আমরা যখন অন্যের সাথে কম্পেয়ার করছি, মানে অন্যের সেই রেজাল্টটা দেখছি বা ফাইনাল ভার্সানটা দেখছি, তার পিছনের যে পরিশ্রম, পিছনের যে সাপোর্ট সিস্টেম, পিছনের যে লেগে থাকা, সেগুলো কিন্তু আমরা দেখি না, কিচ্ছু দেখি না। তাহলে আমরা শুধু দেখছি তার মার্কস, তার নাম্বার, তার পারফরমেন্স, ওইটা দেখছি। আর আমার দেখছি হচ্ছে স্ট্রাগল পার্টটা, যার ফলে কি হচ্ছে, এই দুটোর সাথে পুরো মিসম্যাচ করছে। অন্যকে সবসময় আমাদের ভালো লাগে, কারণ ইনস্টাগ্রামে ফটোর মতন তো ছাপানো হয়, সেটা এডিট করে ছাপানো হয়। তো যার ফলে কি হচ্ছে, আমাদের অসুবিধা হয়ে যায় যে আমার যখন ওই স্ট্রাগল পার্টটার সাথে এটা মিলে যায়, তখন কিন্তু আমার কোথাও নিজেকে ছোট লাগে। তাহলে আমরা আজ থেকে কি করব, অন্যের সাথে একেবারেই কম্পেয়ার করব না। কম্পেয়ার করব নিজের সাথে নিজের করব। আজকে আমার যে পরিশ্রম দিলাম, যে শিডিউল মেনটেন করতে পারলাম, আজকে যদি আমি 3-4টে জিনিস ফলো করতে পারি আমার রুটিনের, আমি যদি কালকে 5টা করতে পারি, তাহলে আজকের সাথে আমার কালকের ভার্সন অফ সেলফটা কিন্তু একটু হলেও ডেভেলপ করলো। এই রকমভাবে আমরা ডে বাই ডে ইনক্রিজ করব নিজেদের এই জায়গাটা। তাহলে কম্পেয়ার করব কার সাথে, নিজের সাথে। 3 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে কতগুলো পজিটিভ অ্যাফার্মেশন, যে আমি চেষ্টা করছি, আমি কিছুটা করতে পেরেছি, যতটা পেরেছি ততটাকে হাইলাইট করব। যতটা পারিনি সেখানে কি কি জিনিস আমার ব্যারিয়ার্স হিসাবে ছিল, হতেই পারে আমার কোনো এক্সটার্নাল ব্যারিয়ার্স আসতে পারে, ইন্টারনাল ব্যারিয়ার্স থাকতে পারে, কি কি জিনিস ছিল যেগুলোর জন্যে আমরা করতে পারিনি, কিন্তু যতটা করতে পেরেছি তাকেও কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করব অবশ্যই। ওই কিছুই হলো না বলে ডিসমিস করলে কিন্তু আমার ওই ব্রেন কিন্তু ওই রকমভাবেই ভয় পাওয়াবে। তাহলে আমরা রিয়ালিটির সাথে জুড়ে আছি, যে এতটা পারলাম, এতটা পারলাম না। তাহলে এই 3টে টিপস অনুসারে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, স্টুডেন্টদের বলছি, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সেই কনফিডেন্সটা বাড়বে, আর পরীক্ষাটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। খাওয়া, ঘুম, জল, এই যে পর্যাপ্ত খাওয়া, ঘুম, সব ধরনের খাবার আমাদের পরিমাণ মতন খাওয়াটা আর কি, যে একেবারে অতিরিক্ত বাইরের খাবার খেয়ে নিলাম, আমি যখন তখন যা খুশি খেলাম, তারপরে আমার অ্যাসিডিটি হলো, ইনডাইজেশনের প্রবলেম হলো, সেগুলো তো আমরা কি করছি, আমাদের শরীরটাকে অত্যাচার করে দিচ্ছি। সেরকম নয়, একটা ব্যালেন্স ডায়েট যেটা দরকার, সেই জিনিসগুলো করলে কিন্তু আমাদের কোনো কিছুরই বিধিনিষেধ থাকে না। প্রত্যেকটা সময় বলি যে আমাদের শরীরটাই জানান দেয় যে কোনটায় আমার সুবিধা হবে, কোনটায় অসুবিধা হবে। তাকে নোটিস করতে পারলে আমাদের কোনো রকমই অসুবিধা হতে পারে না। তাহলে আমরা সেগুলো সব কিছু করবো। ঘুম যদি ঠিক মতন হয়, তাহলে আমার কি হচ্ছে, পরের দিনের এনার্জি পাবো, আমার মনে পড়বে, আমার অ্যাটেনশানটাও ঠিকঠাক থাকবে, ন্যারো হয়ে যাবে না, মনে পড়তে সহজ হবে। এগুলো কিন্তু ভীষণ জরুরি একটা বিষয়, যে সময়ে সময়ে এই জায়গাগুলোকে ঠিক করার দরকার আছে। তাহলে এটা হলো আমাদের পরীক্ষার যে প্রস্তুতির হিসাবে আমরা বলতে পারি যে কনফিডেন্স কিন্তু আমাদের এইভাবে বাড়বে। আরে যেটা বলেছিলাম যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। আমাদের ব্রেনকে কি হয় জানো তো, যা বলবো তাই বিশ্বাস করে, বেশ কিছুটা বিশ্বাস করে রিয়ালিটিটা, ও তো চেক করতে পারে না যেটা রিয়েল না ইমাজিনেশন, ও কিন্তু ভীষণভাবে বিশ্বাস করতে থাকে যে এটাই হয়তো রিয়েল। তাহলে আমরা যদি একটা সিনারি ক্রিয়েট করতে পারি এক্সাম হল সম্পর্কে, কী ধরনের, যে আমি এক্সাম হলে ঢুকেছি, আমি যে আমার নির্দিষ্ট চেয়ারে বসেছি, বসার পরে আমি বেশ শান্ত ফিল করছি এবং ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমার চারপাশে অনেকেই আমার বন্ধুদের চেনা দেখছি। কিছুক্ষণ পরে আমার হাতে কোশ্চেন পেপার, খাতা আসলো, আমি সেই কোশ্চেন পেপার যখন পড়ছি একের পর এক, আমি দেখলাম যে আমার অনেক প্রশ্ন কিন্তু এখানে চেনা পড়েছে। আমি প্রশ্নগুলোকে বুঝতে পারছি এবং আমি রেডি আছি একটার পর একটা খাতায় উত্তর লেখার জন্যে। আমি সুন্দর করে আমার খাতাটাকে বেশ সুন্দর করে সাজিয়ে পরপর উত্তর লিখতে পারবো। এই যে জিনিসটা বললাম,
এটা যদি আমরা রোজ রোজ প্র্যাকটিস করি, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এরকমভাবে নিজেই একটু ক্রিয়েট করে নেব যে কোনটা আমার কাছে ভালো লাগছে, কোনটা আমাকে বেশ সুদিং একটা এফেক্ট আনছে। এই বিষয়টা যদি আমরা প্র্যাকটিস করি নিয়মিত, যে কদিন বাকি আছে সেই পরীক্ষার হল সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে, তাহলে দেখব কিন্তু আমার ব্রেন কিন্তু একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে পরীক্ষা হলের সম্পর্কে। তাহলে ওই যে ঢোকার পরে যে একটা ভয়ও দেখিয়ে দেবে, সেটা কিন্তু দেখাবে না। তার কারণ ও যত সেফ ফিল করায় না, তত আমাদের রিল্যাক্স রাখতে সাহায্য করে। আর যত রিল্যাক্স থাকতে পারি, তত আমরা সিচুয়েশানটাকে সুন্দর করে দেখতে পারি, আমাদের অ্যানালিটিক্যাল ব্রেনটা কাজ করতে পারে, আমাদের ডিসিশন মেকিং ভালো হয়, পারফরমেন্স তো অবশ্যই ভালো হবে। তাহলে আশা করছি এই ভিডিওটা যদি কাজের মনে হয় তোমরা শেয়ার করবে এবং তোমরা প্র্যাকটিস করো। দেখো, ছোট ছোট করে প্র্যাকটিস করলে অবশ্যই উপকৃত হবে। আর গার্জিয়ানরা যারা দেখছেন তাদেরকেও বলবো যে আপনারাও একটু ধৈর্য ধরুন, ওদের পাশে থাকুন। ওদেরকে সবসময় অত কিছু না বলে একটু ওদের পাশে থাকা, একটু ভরসা দেওয়া, তাহলে কিন্তু ওরা বেটার পারফর্ম করতে পারে, অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে।